বাংলাদেশের মানুষ যারা শোষিত বঞ্চিত ছিল, যারা দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত ছিল, নির্যাতিত নিপীড়িত ছিল, সেই মানুষগুলি ভাগ্য পরিবর্তনের জন্যই তিনি তার জীবনটা উৎসর্গ করেছিলেন এবং তিনি এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সারা জীবন সংগ্রাম করেছেন এবং তারই নেতৃত্বে তার 24 বছরের সংগ্রামের ফসল স্বাধীন বাংলাদেশ। আর আমরা বাঙালি জাতি স্বাধীন জাতি। আমি শ্রদ্ধা জানাই আমাদের 4 জাতীয় নেতার প্রতি, 30 লক্ষ শহীদের প্রতি, 2 লক্ষ মা বোনের প্রতি। জাতিপিতা আজ আমাদের মাঝে নেই। তিনি বাংলাদেশ শুধু স্বাধীন করে দিয়ে যাননি, যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশও তিনি গড়ে দিয়ে গিয়েছিলেন। বাংলাদেশের মানুষের যখন একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ থেকে যখন আর্থসামাজিক উন্নয়নের পথে যাত্রা শুরু, সে পথও তিনি দেখিয়ে গিয়ে গেছেন, কিন্তু তিনি তার সে কাজ সম্পন্ন করতে পারলেন না। কারণ 15ই আগস্ট তাকে সপরিবারে নির্মমভাবে হত্যা করা হলো। আমি আর আমার ছোট বোন রেহানা বিদেশে ছিলাম বলে বেঁচে গিয়েছিলাম, কিন্তু আমাদের পরিবারের সকল সদস্য সহ অন্যান্য আত্মীয় স্বজন একই দিনে একই সাথে আমাদের আত্মীয় স্বজন সকলের বাড়িতেই আক্রমণ করে। আমার মেজোপুর বাড়ি, সেজোপুর বাড়ি, ছোটপুর বাড়ি, প্রতিটি পরিবারের সদস্যদের নির্মমভাবে হত্যা করা হয়। এরপর 6 বছর রিফিউজি হিসেবে বিদেশে থাকতে হয়েছিল, আমাদের দেশে আসতে দেওয়া হয়নি। এমনকি জাতিপিতাকে হত্যার পর খুনি মোস্তাক এবং জিয়াউর রহমান এরা যখন ক্ষমতা দখল করে, রেহানার পাসপোর্টটাও দেওয়া হয়নি, তার পাসপোর্টও সে পায়নি ফেরত। যা হোক, আমি বাংলাদেশে 81 সালে ফিরে আসার সুযোগ পেয়েছিলাম বাংলাদেশের মানুষের সমর্থন নিয়ে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ আমাকে সবার নেত্রী নির্বাচিত করে। অনেক বাধা অতিক্রম করে আমাকে আসতে হয়েছে, কারণ এদেশেই 15ই আগস্ট যেখানে বাংলাদেশের রাষ্ট্রপতি জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে হত্যা করা হয়েছে, আমার মা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে হত্যা করা হয়েছে, আমার 3 ভাই মুক্তিযোদ্ধা কামাল, জামাল কেউ হত্যা করা হয়েছে, আমার একমাত্র চাচাকে হত্যা করা হয়েছে, এবং আমরা আত্মীয় পরিজন 18 জন সদস্যকে হত্যা করা হয়েছে। সেই খুনিদের বিচার হয়নি, তাদেরকে ইনডেমনিটি অর্ডিন্যান্স দিয়ে বিচারের হাত থেকে মুক্তি দিয়ে জিয়া তাদেরকে বিভিন্ন দূতাবাসে রাষ্ট্রদূত বা আমাদের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে চাকরি দিয়ে পুরস্কৃত করেছিল। সেই পরিবেশেই আমি একরকম জোর করে বাংলাদেশে ফিরে আসি, আর সেই একটা প্রতিজ্ঞা নিয়ে যে দেশের মানুষের জন্য আমার বাবা তার সারাটা জীবন উৎসর্গ করেছেন, আমার মা করেছেন, এবং যে দেশের মানুষ তখনও ক্ষুধার্ত, সে দেশে প্রতি রাতে কারফিউ চলছে। মুখে বহুদলীয় গণতন্ত্র, কিন্তু প্রতি রাতে বাংলাদেশে কারফিউ ছিল, সেই কারফিউ গণতন্ত্র। ওই অবস্থায় মানুষের কথা বলার অধিকার নেই। সেই অবস্থার মধ্যে আমি এসেছিলাম এদেশের মানুষের ভাগ্য পরিবর্তন করে একটা সুন্দর জীবন উপহার দেব, জাতির পিতার যে স্বপ্ন ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ে তুলব। এটা শুধু মুখের কথা বললে হয় না, কাজ করবার পরিকল্পনা চাই। বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এই সংগঠনটি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব গড়ে তুলেছিলেন, এবং এই সংগঠন নিয়েই তিনি এদেশের মানুষকে ঐক্যবদ্ধ করে তিনি স্বাধীনতা অর্জন করেন। একটি জাতিকে অসহযোগ আন্দোলন এবং সেখান থেকে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি। কাজেই আমরা পিছিয়ে থাকতে পারি না, আমরা যুদ্ধে বিজয় অর্জন করেছি, বিজয়ী জাতি। কিন্তু 15 আগস্টের ঘটনা আমাদেরকে অনেক পিছনে ফেলে দেয়। 21 বছর পর যখন আমরা সরকারে আসি, তখন থেকে আমাদের উদ্যোগ ছিল। বাংলাদেশে আমি যখন 96 সালে সরকার গঠন করলাম, তখন কেউ কিন্তু কম্পিউটার ব্যবহার করতো না। সজীব অজিত জয় স্কুল জীবন থেকে সে কম্পিউটার ব্যবহার করে, এবং তার কাছ থেকে আমার কম্পিউটার সম্পর্কে জ্ঞান এবং আমার শেখাও বলতে তার কাছ থেকে, আমি জয়ের কাছ থেকে আমি কম্পিউটার শিখেছি, এবং সে আমাকে পরামর্শ দিয়েছে যে এখানে যদি আমাদের মানুষকে কম্পিউটার শেখাতে হয়, তার উপরে ট্যাক্স তুলে ট্যাক্স কমিয়ে দিয়ে তাদেরকে ব্যবহার করার ব্যবস্থা করতে হবে, সুযোগ সৃষ্টি করতে হবে, ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে, এবং এই আধুনিক প্রযুক্তি পারবে আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে। 5 বছর আমরা সরকারে ছিলাম,
যেমন টেলিফোন আমরা সবই মনোলগ ছিল, আমরা সেটা ডিজিটাল করি। মানুষের হাতে মোবাইল ফোন যাতে পৌঁছে যায় সেই ব্যবস্থা আমরা নেই, আমরা সেটা উন্মুক্ত করে দিই। সেই সাথে সাথে কম্পিউটার শেখার উপর আমরা গুরুত্ব আরোপ করি এবং কম্পিউটার মানুষের কাছে যাতে পৌঁছায় তার ব্যবস্থাও নিয়েছিলাম, কিন্তু 5 বছরের মধ্যে সেটা হয়তো সম্পন্ন করে যেতে পারিনি। তবে দ্বিতীয়বার যখন সরকারে আসি, আমাদের নির্বাচনী ইস্তাহারে আমরা ঘোষণা দিই যে আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলব। শুরুতে এটা নিয়ে অনেক ব্যঙ্গ, অনেক কিছুই শুনতে হয়েছে আমাদেরকে, কিন্তু তারপরে আজকে সেই বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, সেটা আমরা করতে সক্ষম হয়েছি। কারণ আমি সরকার গঠন করার পর থেকে সবসময় আমার যেটা লক্ষ্য ছিল যে আমাদের দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা, সেটা সব থেকে বেশি প্রয়োজন। এবং এটা এই জন্য যে আমাদের দেশের মানুষের যত বেশি কর্মসংস্থান সৃষ্টি করতে পারবো, আমাদের তরুণ সমাজ তারাই বেশি লাভবান হবে। আমাদের আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান CRI, অর্থাৎ সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, যদিও 2001 সালে এই অফিসটা বিএনপি বন্ধ করে দিয়েছিল, তাদের অপারেশন ক্লিন হার্টে নামে তারা আমাদের অফিস বন্ধ করে, আমাদের 16টা কম্পিউটার সিজ করে নিয়ে যায়, আমাদের 300 ফাইল নিয়ে যায়, আমাদের 10,000 বই সেগুলি তারা বাজেয়াপ্ত করে নিয়ে যায়, আমাদের নগদ টাকা পয়সা ফাইলপত্র যা ছিল সব নিয়ে এটা সিল করে রেখে যায়। আমরা 2009 সরকার আসার পরই আবার সেটা খুলি। পরবর্তীতে আমি এটাকে ভিন্নভাবে আলাদাভাবে একদম একটা ট্রাস্টের মাধ্যমে এটা প্রতিষ্ঠা করি এবং এই CRIর মাধ্যমে এখন মানে আমাদের যুব সমাজকে তৈরি করা, ট্রেনিং করা, রিসার্চ করা বিভিন্ন বিষয়, তারা সম্পূর্ণ আলাদাভাবে এই কাজগুলি কিন্তু করে যাচ্ছে। এবং CRIর পক্ষ থেকে ইয়াং বাংলা এই একটা উদ্যোগ নেওয়া হয় এবং সেখান থেকেই কিভাবে আমাদের তরুণ সমাজকে উদ্যোক্তা হিসেবে তৈরি করা যেতে পারে, পরামর্শ দেওয়া যেতে পারে, ট্রেনিং দেওয়া যেতে পারে, এসব বিভিন্ন বিষয়ে তারা বিভিন্ন কার্যক্রম চালিয়ে যায়। সেই সাথে সাথে বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ হিসেবে গড়ে তোলার জন্য যা যা পদক্ষেপ নেওয়ার আমরা সেটা নিতে থাকি এবং তার লক্ষ্যটা হচ্ছে একটাই, কর্মসংস্থান সৃষ্টি করা। যেমন আমি আমাদের প্রতিটি সেক্টর বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই, যেটা আগে ছিল না। আপনারা দেখেছেন মোবাইল ফোন, একটা মাত্র ফোন একটা লোক ব্যবসা করতো, তাও তখন যে বিএনপি ক্ষমতায় ছিল তাদের পররাষ্ট্রমন্ত্রী ব্যবসা ছিল, সেটাকে আমি উন্মুক্ত করে দিলাম, যার ফলে অনেক মানুষের কর্মসংস্থান হলো। আমাদের টেলিভিশন, মাত্র একটা টেলিভিশন বাংলাদেশ, টেলিভিশন ছাড়া বিটিভি ছাড়া আর কোনো টেলিভিশন ছিল না, আমি এটা বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। রেডিও বেসরকারি খাতে উন্মুক্ত করে দিই। আমাদের বিমান, এমনকি হেলিকপ্টার সার্ভিস থেকে শুরু করে ব্যাংক বা প্রত্যেকটা সেক্টর আমি বলবো, সেখানে বেসরকারি খাতটা যাতে মানে ব্যাপকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি, শিল্প কলকারখানা সব কিছুতে আমরা এটা এমনভাবে উন্মুক্ত করে দিয়েছিলাম। আমার লক্ষ্য একটাই, সেটা হচ্ছে কত বেশি মানুষের কাজের সুযোগ আমরা সৃষ্টি করতে পারি। সেই সাথে কর্মসংস্থান ব্যাংক নামে একটা ব্যাংক প্রতিষ্ঠা করে দিই, যেখানে কোনো জামানত ছাড়াই একজন তরুণ 2 লক্ষ টাকা ঋণ নিতে পারে, তার বেশিও নিতে পারে এককভাবে বা অর্থাৎ কিছু কাজ করতে পারে। আর 2008 সালে আমরা সমগ্র বাংলাদেশে ডিজিটাল সেন্টার, যদিও তখন প্রথম নাম ছিল তথ্য প্রযুক্তি সেন্টার, পরবর্তীতে আমরা সহজ করে দিই ডিজিটাল সেন্টার। আমরা প্রায় 5,275টা ডিজিটাল সেন্টার থেকে প্রতিষ্ঠা করি। এই 5,275টা ডিজিটাল সেন্টারে সেখানে উদ্যোক্তা হিসাবে এটা কম্পালসারি ছিল যে একজন মেয়ে এবং একজন ছেলে, 2 জন উদ্যোক্তা অবশ্যই থাকতে হবে। এবং এই একটা সেন্টারকে কেন্দ্র করে সেখানে বহু লোকের কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হয় এবং সেটা আমরা শুরু করেছিলাম। সবাই সাধারণত এটা করলে মনে করবে যে রাজধানীতেই করা, সেটা না। আমরা কিন্তু এটা সব শুরু করি সেই চর কুকরি মুকরি, সেখান থেকে শুরু, অর্থাৎ একেবারে সেই দক্ষিণ অঞ্চলের একটা এমন একটা জায়গা, সেখানে কিন্তু বিদ্যুৎও ছিল না, সেখানে আমরা সোলার প্যানেল ব্যবহার শুরু করি এবং সেই সাথে বিদ্যুৎ ব্যাপকভাবে উৎপাদন করা, সমগ্র বাংলাদেশে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া, ঘরে ঘরে বিদ্যুৎ ছড়িয়ে দেওয়া। কারণ যেখানে আমাদের গ্রিড লাইন নাই সেখানে আমরা সোলার প্যানেলের ব্যবস্থা করে দিই। এগুলো এত বেশি জরুরি ছিল, কারণ আমরা কর্মসংস্থান সৃষ্টি করতে গেলে যোগাযোগ ব্যবস্থা দরকার,
আর তথ্য প্রযুক্তির বিস্তার ঘটানো, এটাও একান্তভাবে দরকার, সেটাই আমরা করেছি। এবং এই ক্ষেত্রে সবচেয়ে বেশি আমাদের সুবিধা মানে পরামর্শ দিয়ে দেয় সজীব ওয়াজেদ জয়। এবং আমাদের কম্পিউটার ট্রেনিংয়ের জন্য আমরা বিভিন্নভাবে, যেমন স্কুলে আমরা কম্পিউটার ট্রেনিংয়ের ব্যবস্থা করি, আমাদের বাসের ভিতরে মানে মোবাইল ল্যাব তৈরি করে সারা অথবা ছোটো ছোটো গাড়িতে করে মানে এখানে বিভিন্ন জায়গায় জায়গায় যেন যে তারা কম্পিউটার জিনিসটা কী সেই সম্পর্কে আমাদের ছেলেমেয়েদেরকে জানানো, তাদের ওয়াকিবহাল করা, তাদের শেখানো, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করি। এভাবে অর্থাৎ এই প্রযুক্তি শিক্ষাকে আমরা এত বেশি গুরুত্ব দিই যে আমাদের ছেলেমেয়েরা যেন দ্রুত এই প্রযুক্তিটাকে শেখে এবং তারা আপন করে নিতে পারে, সেই ব্যবস্থাটা আমরা নিয়েছি এবং এই ব্যাপারে ব্যাপকভাবে প্রচার আমরা শুরু করি। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমাদের ছেলেমেয়েরা খুব দ্রুত সেটা শিখে গেছে। কারণ প্রথম সরকার এসে যখন একটা কমিটিও করেছিল একজন উচ্চ পর্যায়ে, আমি নাম বলতে চাই না, কাউকে অসম্মান করতে চাই না, খুব নামি দামি একজনকে দিয়ে করলাম, 3 বছর তিনি বললেন যে আমাদের এখানে এই ফাইবার অপটিক্স লাগিয়ে কি হবে, এই ইন্টারনেট সার্ভিস করে কি হবে, কে ব্যবহার করবে, কারা করবে, এটা খামাখা একটা পয়সা নষ্ট হবে ইত্যাদি ইত্যাদি। তো আমি খালি দুঃখ করে বলছিলাম যে আপনি 3 বছর পরে এই মতামতটা দিচ্ছেন, আপনি যদি শুরুতেই বলতেন আমি হয়তো বিকল্প ব্যবস্থা করতাম। কিন্তু আজকে দেখা গেল যে না, আমাদের দেশের মানুষ খুব তাড়াতাড়ি শেখে, তাড়াতাড়ি জানতে পারে। আমাদের ছেলেমেয়েরা অত্যন্ত মেধাবী, তাদের একটু সুযোগটা সৃষ্টি করে দেওয়া, একটা সুযোগ সৃষ্টি করলেই তারা অসাধ্য সাধন করতে পারে, সেটাই হচ্ছে সবথেকে বড় কথা। এবং সেদিকে লক্ষ্য রেখেই আমরা বিভিন্ন পদক্ষেপ হাতে নিলাম। এবং এটার উদ্দেশ্যটা হচ্ছে, একটা হচ্ছে আমাদের ছেলেমেয়েরা যে মেধাবী তাদের কর্মসংস্থান সৃষ্টি করা, দ্বিতীয় হলো তাদের যে মেধা, জ্ঞান, বুদ্ধি, সেটা হচ্ছে কীভাবে বিকশিত হতে পারে, আর সেটাকে ব্যবহার করে শুধু দেশের অভ্যন্তরে না বিদেশেও তারা কর্মসংস্থানের ব্যবস্থা যাতে করতে পারে, তার জন্য আমরা এই উদ্যোগও নিলাম। একদিকে যেমন আমরা মানে সফটওয়্যার টেকনোলজি পার্ক স্থাপন করা, হাইটেক পার্ক স্থাপন করা এবং এই সমস্ত শিল্পের বিকাশ সৃষ্টি করা, সেদিকেও যেমন আমরা দৃষ্টি দিয়েছি। পাশাপাশি আমাদের ছেলেমেয়েদের শিক্ষা, অর্থাৎ যদি একটা মানে ফ্রিল্যান্সিং করতে গেলে তাকে কি কি শিখতে হবে সেদিকে লক্ষ্য রেখেই আমরা তাদেরকে শিক্ষা দেওয়া শুরু করলাম। লার্নিং অ্যান্ড আর্নিং, তুমি শেখো এবং তোমার কর্মসংস্থান হবে, এই এই যে বিষয়টা, এই সম্পর্কে জ্ঞান দেওয়া এবং সেটা শিক্ষা ট্রেনিংয়ের ব্যবস্থা আমরা নিলাম। পাশাপাশি ভাষা শেখা, 9টি ভাষা শেখার একটা অ্যাপস তৈরি করে দেওয়া হলো। কেউ কোনো ভাষা শিখতে হলে সেখান থেকে যাতে সাথে সাথে নিতে পারে, শিখতে পারে। কারণ যে কোনো দেশে যদি কাজ করতে যায় তো সেই দেশের ভাষা সম্পর্কে জ্ঞানটা একান্তভাবে প্রয়োজন। আরেকটা সুবিধা হলো সময়, কারণ আমি জানি পৃথিবীতে একটা গোল, এখন যেমন আমাদের এখানে সন্ধ্যা আমরা বসে আছি, আমেরিকা এখন সকাল, এই যে মাঝখানে যে সময়টা, কখনো 10 ঘন্টা সময় আমরা পাই, কোথাও 6 ঘন্টা সময় পাই, আমরা যে সময়টা পাই এই সময়টাই আমাদের দেশে বসে কাজে লাগাতে পারি, আর সেখানে যারা কাজ করে তারা এই সুযোগটা পেতে পারে। তো সময়টাকেও কাজে লাগানো, এই সব কিছু বিবেচনা করেই আমরা কিন্তু এই ট্রেনিংটা দেওয়া শুরু করি। সেই সাথে সাথে আমাদের ইয়াং ছেলেপেলে, যুব সমাজ, তারা শুধু একটা ডিগ্রি নিয়ে চাকরি পিছনে ছুটে বেড়াবে কেন, নিজেরা উদ্যোক্তা হবে, নিজেরা বস হবে, নিজেরা কাজ দেবে, কাজ করবে এবং অপরকে কাজ দেবে, সেইভাবে আমরা ট্রেনিং দেওয়া শুরু করলাম। এছাড়া আমরা ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে বিভিন্ন ট্রেনিং দিচ্ছি, কিন্তু আমি মনে করি এই শিক্ষাটা হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। এর জন্য প্রয়োজন ছিল বিদ্যুৎ দেওয়া। আজকে বাংলাদেশে আমরা 97% মানুষ কিন্তু বিদ্যুৎ পেয়েছে, ইনশাআল্লাহ। আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, আর 2021 সালে আমাদের স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী, এই সময়ের মধ্যেই 100% বিদ্যুৎ আমরা দিতে পারবো, প্রতিটি ঘরে ঘরে আমরা আলো জ্বালবো, সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি এবং সেটা আমরা ইনশাআল্লাহ করে ফেলে দিচ্ছি এবং করে ফেলে দেব। সেই সাথে ফাইবার অপটিক্স কেবল, এটা সারা একেবারে ইউনিয়ন পর্যায় পর্যন্ত আমরা পৌঁছে দিচ্ছি। ইউনিয়ন, আমাদের উপজেলা, জেলা, সব পৌরসভা, সব জায়গায় কিন্তু চলে গেছে। আজকে ডিজিটাল বাংলাদেশ, সত্যি ডিজিটাল বাংলাদেশ, এখন মানুষ বিভিন্ন সেবা পাচ্ছে। আমাদের বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে এবং সেখানে আমাদের একেবারে নারী সমাজ থেকে শুরু করে তরুণদের থেকে শিশুরা
প্রত্যেকে এই ডিজিটাল পদ্ধতি ব্যবহার করা আস্তে আস্তে শিখছে, স্কুলেও কিন্তু আমরা সে ট্রেনিং দিচ্ছি। কাজে এর ফলে আমাদের দেশে শুধু কর্মসংস্থান সৃষ্টি না, মানুষের জীবনযাত্রা সহজ হচ্ছে। আর এখন যেমন করোনা ভাইরাস, এই করোনা ভাইরাসের কারণে যেখানে অর্থনীতি সম্পূর্ণ স্থবির হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে যে আমি আপনাদের সঙ্গে হয়তো আমি যেহেতু করোনা ভাইরাস, আমি যদি কোথাও যেতে যাই আমার সঙ্গে তো প্রায় 1000-1500 মানুষ, তাদেরকেও মানে মুভ করতে হয়, কারণ আমি যেখানে যাব সিকিউরিটি, পুলিশ, আমাদের সঙ্গে যারা কাজ করে তাদের সকলকে। তো এখন আমি একটা মানুষ যদি একটা জায়গায় যেতে যাই, প্রধানমন্ত্রী হিসেবে যে সমস্ত প্রোটোকল এবং নিরাপত্তা সব কিছু আয়োজন করতে যে যে এই যে শত শত লোকের মানে সম্পৃক্ততা, এর ফলে তো যে কোনো মানুষ হয়তো করোনায় আক্রান্ত হতে পারে। তো সকলের কথা বিবেচনা করেই আমাকে এই ঘরে বসে কাজ করতে হচ্ছে। তো ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলেই আজ আমি আপনাদের সঙ্গে এই যে কথা বলতে পারছি, আপনাদের সামনে উপস্থিত হতে পারছি, আপনাদের দেখতে পাচ্ছি, এবং এই সুযোগটাও আমরা পেয়েছি। তা আমি এটিও বলবো যে এই যে আমরা ভাষা শেখার ব্যবস্থা করে দিয়েছি, আমরা একটা উপার্জনের সুযোগ সৃষ্টির জন্য ট্রেনিংয়ের ব্যবস্থা করে দিয়েছি। আর সবচেয়ে বড় কথা যে আমি যেটা লক্ষ্য করেছিলাম, এবং আমার কাছে আপনি জানেন যে অনেক সময় আমি অনেক খবর পাই, কথা বলি, আমাদের পার্টির ছেলে মেয়েরাও অনেক কথা বলে, ফ্রিল্যান্সিং মাধ্যমে মানুষ কিন্তু অর্থ উপার্জন করছে ঘরে বসে, গ্রামে বসে, কিন্তু এর কোনো আসলে কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ছিল না। আর প্রাতিষ্ঠানিক স্বীকৃতিটা না থাকাতে ঠিক এই যে তারা অর্থটা উপার্জন করছে, অনেক সময় তাদেরকে নানা রকম প্রশ্নের সম্মুখীন হতে হয়, অথবা টাকাটা তুলতে গেলে ব্যাংকেও নানা প্রশ্ন করে। এটা নিয়ে অবশ্য আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলোচনা করেছি এবং আমাদের অর্থ সচিবের সঙ্গে আলোচনা করেছি যে এই অসুবিধাটা আর না হয় সে ব্যবস্থা তারা ইতিমধ্যে নেবে। কারণ এখানে আপনারা জানেন যে আরেকটা সমস্যা সারা বিশ্বব্যাপী, একদিকে করোনা ভাইরাস আর একদিকে হচ্ছে জঙ্গিবাদ, সন্ত্রাস। এই জঙ্গিবাদ সন্ত্রাসও কারণে অনেক মানুষকে সন্দিহান করে তোলে। কাজে কেউ একটা ভালো অর্থ উপার্জন করলেই সেখানে আরেকটা এক প্রশ্ন এসে যায়, যে টাকাটা কেন আসলো, কোথায় পেলে, কিভাবে পেলে, কে দিল, কি কাজ করেছে, কে কাজ দিয়েছে, এরকম হাজারো প্রশ্নের সম্মুখীন হতে হয়। তো সেই প্রশ্নের সম্মুখীন যাতে না হতে হয়, কাজে এটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া এবং এদের একটা স্বীকৃতি দেওয়া, সেই কারণেই আমি নির্দেশ দিয়েছিলাম, যে বলেছিলাম যে যারা আমাদের ফ্রিল্যান্সার তাদের একটা আইডি দরকার, এবং তারা যে কাজটা করে এটাও তাদেরও যে একটা কর্মসংস্থান, সেটাও তাদেরকে দিতে হবে, যাতে তারা ভালোভাবে আরও মনোযোগ দিয়ে কাজগুলি করতে পারে। সেখানে অনেকেই হয়তো সবাইকে অফিসে যে চাকরি করতে হবে সেটা না, কিন্তু ঘরে বসে অনেকে যখন একটা অবসর সময় সেখানে আরও অতিরিক্ত অর্থ উপার্জন করতে পারেন, এবং সকলের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হয়েছে। তাছাড়া আমরা বঙ্গবন্ধু স্যাটেলাইট 1 উৎক্ষেপণ করেছি, এর ভিত্তিটাও কিন্তু জাতিপিতা করে গিয়েছিলেন। তিনি প্রথম ভূ উপগ্রহ কেন্দ্র আমাদের জন্য স্থাপন করে যান। কাজী তিনি আমাদের কিন্তু বাংলাদেশটা শুধু দিয়ে যাননি, তিনি আমাদের ভবিষ্যতের জন্য সব কাজগুলির ভিত্তি তৈরি করে দিয়ে গেছেন। শুধু তার উপর আমরা দাঁড়িয়ে যদি এখন কাজ করি, বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায়, সেটা আমরা প্রমাণ করেছি। এবং সেজন্যই আমরা আজকে যেমন ব্রডব্যান্ড সমস্ত ইউনিয়নে আমরা দিয়েছি, স্যাটেলাইট 1 আমরা উৎক্ষেপণ করেছি, স্যাটেলাইট 2 করবার প্রস্তুতি ইতিমধ্যে আমরা গ্রহণ করছি, এবং সেটাও আমরা খুব তাড়াতাড়ি করে ফেলব। আর তাছাড়া আমরা আমাদের তরুণদের কর্মসংস্থানের জন্য ব্যবস্থা নিচ্ছি, যেমন স্টার্ট আপ প্রোগ্রাম, এটার জন্য এটাও কিন্তু সজীব ওয়াজেদ জয়, আমাদের রেজওয়ান মুজিব সিদ্দিক, এরাই পরামর্শ দিয়েছে, এরাই আলোচনা করছে। আমরা যে কোনো সময় বসে খুব খোলামেলা আলাপ আলোচনা করি সব বিষয় নিয়ে, সেই সুবিধাটা আমাদের আছে ছেলে মেয়েদের সঙ্গে। কাজী আর তাছাড়া তরুণ প্রজন্ম আমাদের মতো বয়োবৃদ্ধদের তো তাদের কাছ থেকে শেখার অনেক আছে, এবং আমি যতদূর পাই শিখে নিই, তাদের কাছে জেনে নিই, এটাও বাস্তবতা। কাজী তাদেরই পরামর্শ ছিল এই স্টার্ট আপ কর্মসূচি শুরু করা, এবং আমরা স্টার্ট আপের জন্য বিশেষ বরাদ্দ রেখেছি। যারাই কিছু করতে যাবে তারা সাথে সাথে যে তাদের একটা আর্থিক সহযোগিতাটা তারা পায়, সেই ব্যবস্থাটাও আমরা দিচ্ছি। তাছাড়া বিভিন্ন ব্যাংক আমরা করেছি, তার মাধ্যমেও কিন্তু
মানে এই অর্থ পাওয়ার বেশ সুযোগ সৃষ্টি হয়েছে। আর করোনার কারণে তো আমরা বিশেষ প্রণোদনাও দিচ্ছি, যে এসএমই ফাউন্ডেশন, সেখান থেকে অর্থ উপার্জন পাওয়া যেতে পারে, কর্মসংস্থান ব্যাংকের থেকে পাওয়া যায়, আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক করেছি, পল্লী সঞ্চয় ব্যাংক করেছি, বিভিন্নভাবে আমরা মানুষ যেন কর্মসংস্থান বিভিন্ন সুযোগ পায় সেটা আমরা করে দিয়েছি। তাছাড়া প্রাইভেট ব্যাংকগুলি এখন ব্যাপকভাবে তারাও নানা ধরনের অফার দিচ্ছে, নানা ধরনের সুবিধা দিচ্ছে, সেই সুবিধাগুলো আমাদের তরুণরা নিতে পারে। কাজে আমরা এটাই বলবো যে ফাইবার অপটিক্স কেবলটা পৌঁছে যাচ্ছে, স্যাটেলাইট দেওয়া হয়েছে, আজকে এই ব্রডব্যান্ড পৌঁছানোর ফলে যে সুবিধাটা গ্রাম পর্যায়ে চলে যাচ্ছে। আমরা সবাই কোনো কাজের জন্য শুধু শহরে আসতে হবে না, নিজের গ্রামে বসে শহরের সব ধরনের সুযোগ সুবিধা যাতে পায় সে ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং সেই জন্য আমি বলেছি যে আমার গ্রাম মানে আমার শহর, সেইভাবে আমরা এটাকে তৈরি করতে চাচ্ছি। সেখানে আমাদের ছেলে মেয়ে সকলেরই কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। আর এটাই সব থেকে বড় আমাদের কাজ ছিল, যে কিভাবে আমরা মানুষের কর্মসংস্থান সৃষ্টি করব, সেটাই আমরা করে যাচ্ছি। কিন্তু আমি এইটুকুই বলবো যে আমাদের সব থেকে বড় কাজ হলো স্বীকৃতি দেওয়া। আজকে যারা কাজ করে যাচ্ছে তাদের স্বীকৃতি দেওয়া। ইতিমধ্যে হাইটেক শিল্পের বিকাশে আমরা 39টি হাইটেক পার্ক ও সফটওয়্যার টেকনোলজি পার্ক সারা বাংলাদেশে স্থাপন করা হয়েছে। আর এগুলি নির্মাণ হলে, সে সম্পূর্ণ হলে প্রায় 3 লাখের বেশি মানুষের কিন্তু কর্মসংস্থান হবে, যেখানে যুব সমাজই কাজ পাবে। আমরা এইভাবে ইতিমধ্যে 5টা মানে আমরা যে পার্কগুলি, বিশেষ করে হাইটেক পার্কগুলি নির্মাণ করেছি, সেখানেও অনেক টাকা বিনিয়োগ হবে। বিভিন্ন দেশ থেকে, বিদেশ থেকে বিনিয়োগ আসছে, দেশের থেকে বিনিয়োগ আসছে। এই বিনিয়োগ আসার ফলে সেখানেও কিন্তু কর্মসংস্থান সৃষ্টি হবে, আমাদের দক্ষ কর্মীর সৃষ্টি হবে। তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে যে পৃথিবী এখন এগিয়ে যাচ্ছে, আর বিশ্বে এখন 4র্থ শিল্প বিপ্লবের কথা আসছে। তো এই 4র্থ শিল্প বিপ্লবে লাগবে সব থেকে দক্ষ কর্ম যারা করতে পারবে, সেই ধরনের আমাদের লোকবল সৃষ্টি করতে হবে। এই সব থেকে দক্ষ কর্ম মানে জ্ঞান সম্পন্ন যে লোকবল সৃষ্টি, সেটা যদি আমরা এখন থেকে উদ্যোগ না নিই, আমরা কিন্তু পিছিয়ে যাবো। তো আমরা পিছিয়ে যেতে চাই না। আমরা হয়তো এটা একটু পরিবর্তন আসবে, একসময় মানুষ যেটা হাত দিয়ে কাজ করতে, এরপর মেশিন দিয়ে করবে, সেই ট্রেনিংগুলি সাথে সাথে দরকার। তো আমরা বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে চাই। আমরা তাদের সাথে পদক্ষেপগুলি সেভাবেই নিতে চাই যে বিশ্ব প্রযুক্তিগতভাবে যতটা এগোবে আমরাও তার সাথে তাল মিলিয়ে চলব। আর আমি আবারও বলছি যে আমরা জানি আমাদের ছেলে মেয়েরা অনেক অনেক বেশি মেধাবী, খুব অল্পতে তারা শিখতে পারে, শুধু তাদের সুযোগটা সৃষ্টি করে দেওয়া। তো সরকার হিসেবে আমাদের কাজ হচ্ছে সুযোগটা সৃষ্টি করে দেওয়া, সেটাই আমরা দিচ্ছি। কাজে এই 4র্থ শিল্প বিপ্লবের প্রতিযোগিতা মোকাবেলায় আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আইওটি, রোবোটিক্স, সাইবার সিকিউরিটি, উচ্চ প্রযুক্তি সম্পন্ন 31টি বিশেষায়িত ল্যাব স্থাপন করে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোতে আইটি বিজনেস ইনকিউবেটর স্থাপন করা হবে। প্রযুক্ত জ্ঞান নির্ভর প্রজন্ম নির্মাণের লক্ষ্যে প্রতিটি জেলায় আমরা শেখ কামাল আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছি। সেখানে দক্ষ কর্মক্ষম লোক সৃষ্টি হবে। অর্থাৎ তথ্য প্রযুক্তিটার সর্বোত্তম ব্যবহার করে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন বাংলাদেশ হবে, যে বাংলাদেশ মানে আমি বলবো অর্থনৈতিকভাবেও স্বাবলম্বী হবে। আমাদের উদ্যোগের ফলে আমরা যেমন দারিদ্র্য হার কমাচ্ছি, দুর্নীতির হার কমাতে পারছি, কর্মসংস্থান দ্রুত হচ্ছে, সব ধরনের ব্যবস্থা আমরা করতে পারছি। এমনকি আমাদের যে কোনো প্রকল্প বাস্তবায়নের ক্ষেত্রেও অনেক দূর আমরা এগিয়ে যাচ্ছি। আজকে ডিজিটাল বাংলাদেশ হয়েছে বলে করোনা ভাইরাসের কারণেই যেমন আমরা অনেকগুলি মেগা প্রকল্প, সেগুলি হয়তো কিছুদিনের জন্য থমকে গিয়েছিল, এখন কিন্তু তা আবার চালু হয়ে গেছে। সেটাও আমরা কিন্তু আমাদের কাজগুলি করতে পারছি, সেখানে ডিজিটাল এই পদ্ধতিটা তার সুফল মানুষ পাচ্ছে। কাজে আমি মনে করি যে আমাদের এই ডিজিটাল বিনির্মাণের ফলে আমাদের যে মানব সম্পদ তৈরি হচ্ছে, শুধু দেশে না বিদেশেও কর্মসংস্থান ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। আর ফ্রিল্যান্সিং এটা হচ্ছে সবচেয়ে বড় একটা উদ্যোগ,
যেটা ঘরে বসেও, এমনকি আমাদের যারা প্রতিবন্ধী বা মানে শারীরিকভাবে যারা হয়তো একটু চলাফেরা করতে পারে না, তাদের জন্য একটা বিরাট সুযোগ সৃষ্টি হবে। তারাও ঘরে বসে কিন্তু কাজ করতে পারবে এবং সেটা তারা করে যাচ্ছে। আমরা তাদেরকেও সেভাবে ট্রেনিং দিয়ে তা আমরা কাজে লাগাতে চাই, যেন সমাজে তারা কখনো অবহেলিত না হয়, সেটাই আমাদের কাজ। কাজে আমরা সেটাই বলবো যে আমার লক্ষ্য একটাই ছিল যে আমাদের দেশের ছেলে মেয়েদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া। কারণ ফ্রিল্যান্সিংটা যদি আমরা তাদেরকে স্বীকৃতি না দিই, তো কাজ করতে গেলে কেউ যদি জিজ্ঞেস করে আপনি কী কাজ করেন, বলে ফ্রিল্যান্সিং, বলে সেটা আবার কি। এরকম অনেক মজার মজার ঘটনাও আছে, সেটা আমি বলতে চাই না। তারপরেও মনে করবে যে ও এ তো কোনো কাজই করে না, চাকরি করে না, তার মনে এটা ঢুকবে যে সত্যি তো আমি তো কোনো কাজ করি না। আসলে তা না, এটাও একটা কাজ, এটাও এক ধরনের চাকরি, এটাও এক ধরনের, কিন্তু সেটা হচ্ছে নিজেই নিজের বস, এবং নিজে শুধু বস না, আরও অনেকে মানে কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া, অন্যের বস হওয়া, অন্যকে কাজ করার সুযোগ করে দেওয়া, সেই সুযোগটাও হবে। সেই দিক থেকে আমি মনে করি যে আমি ধন্যবাদ জানাই যে আমি বারবার এটা বলতে বলতে এখন এই সুযোগটা এসছে। এই জন্য আমাদের তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিভাগ সহ সকলকে আমি ধন্যবাদ জানাই। আর সত্যি কথা বলতে কি, সজীব যাকে অনেক শুরু থেকে আমি বলছি যে এটা করতে হবে, কীভাবে করতে হবে তুমি বলো এবং তোমরা এ ব্যাপারে পরামর্শ দাও। আমাদের এই ছেলে মেয়েদেরকে একটা স্বীকৃতি দেওয়া একান্তভাবে দরকার। তো আজকে আমি মনে করি এই ফ্রিল্যান্সার আইডি কার্ড প্রদানের জন্য একটা ওয়েব পোর্টাল তৈরি করা হয়েছে, যা থেকে সকল ফ্রিল্যান্সার রেজিস্ট্রেশন সম্পন্ন করে আইডি কার্ড সংগ্রহ করতে পারবে। এই কার্ড ফ্রিল্যান্সারদের সামাজিক পরিচিতি তৈরির পাশাপাশি ব্যাংক ঋণ পেতে পারবে এবং তাদের ক্ষমতায়নে সহযোগিতা করতে পারবে। তো ওই চাকরির খোঁজার ঝামেলা আর করতে হবে না, নিজেরা কিছু কাজ করার সাথে সাথেও কাজ করতে পারবে। এমনকি ঘরে বসে যারা ঘরের গিন্নিরাও কিছু কাজ করে অর্থ উপার্জন করতে পারবে। লেখাপড়া শিখে শুধু ঘরে বসে গিন্নিগিরি করা না, সেই সাথে সাথে ফ্রিল্যান্সিং করেও কিন্তু অনেকে অর্থ উপার্জন করার সুযোগ পাবে। তাদের ছেলে মেয়েগুলি যেমন মাকে কাছে পাবে, আবার সাথে সাথে মাও কাজ করে অর্থ উপার্জন করতে পারবে, কারো মুখামুখি হয়ে থাকতে হবে না। এতে ছেলে মেয়ে সকলের জন্যই একটা বড় সুযোগ সৃষ্টি হচ্ছে। কাজে আমি এই তরুণ সমাজকে আন্তরিক অভিনন্দন জানাই। এই ডিজিটাল সেন্টারে মানে আমি বলি যে কাজ করার মাধ্যমে আমাদের যেমন ছেলেমেয়েরা অনেক সুযোগ পেয়েছে, এখন সমাজে একটা স্বীকৃতি আসবে, সম্মান আসবে, অর্থ উপার্জন করতে পারবে। এবং এই দিকে লক্ষ্য রেখে যেটা এমনকি আমাদের অর্থনীতিতেও বিরাট অবদান রাখবে। কারণ এই যে ছেলেমেয়েরা বিদেশে যে বৈদেশিক মুদ্রা অর্জন করবে, ওটা তো রেমিটেন্স আকারেই বাংলাদেশে আসবে। এটাও আমাদের এখন হিসেবে নিতে হবে যে কারা কত অর্থ উপার্জন করে নিজেরা নিবে, কিন্তু হিসাবটা আমরা পাবো যে আমাদের কত অর্থ বিদেশ থেকে উপার্জিত হলো, সেটা আমাদের একটা রেমিটেন্সের হিসাবে যোগ হয়ে যাবে। যার ফলে আমি মনে করি আমাদের রেমিটেন্সও বৃদ্ধি পাচ্ছে। এই কারণেই আমাদের বিদেশে যে যারা সরাসরি থেকে কাজ করছে তারাও যেমন রেমিটেন্স পাঠাচ্ছে, আবার যারা ফ্রিল্যান্সিং করে টাকা আনছে সেটাও কিন্তু একটা রেমিটেন্স হিসেবেই আমরা ধরে নিতে পারি। তো সেই দিক থেকে বাংলাদেশ এগিয়েছে, বাংলাদেশ এগিয়ে যাবে। আমি আমাদের তরুণ সমাজকে আমি অভিনন্দন জানাই এবং আবারও আমি ধন্যবাদ জানাই। আমাদের একটা হচ্ছে আমাদের তথ্য প্রযুক্তি বিভাগ বা মন্ত্রণালয়, আমি সজীব জয়কে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই আমাদের মানে বেসরকারি খাতের উদ্যোক্তা, তাকেও আমি বারবার বলছিলাম যে কিছু একটা উদ্যোগ নিতেই হবে, এই ছেলে মেয়েদের স্বীকৃতি দিতে হবে এবং তারা আমাদের সমাজে এবং বিরাট অবদান রেখে যাচ্ছে এবং ভবিষ্যতে আরও রাখতে পারবে। তা আমি ফ্রিল্যান্সার যারা করে যাচ্ছে তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এবং আমি মনে করি আজকের পরে আমাদের আরও অনেক উদ্যোক্তা, অনেক তরুণ তরুণী এবার এই ফ্রিল্যান্সিং কাজে আরও মনোনিবেশ করবে। তারা আমাদের যে ভাষা শেখার অ্যাপস আছে সেখান থেকে আরও পৃথিবীর বিভিন্ন দেশের ভাষা শিখে বিভিন্ন দেশে কর্মসংস্থানের ব্যবস্থা নিজেরাই করতে পারবে, নিজের পায়ে দাঁড়াবে, নিজের বস নিজে হবে এবং নিজেরা কাজ করবে। আত্মমর্যাদা নিয়ে সমাজে মাথা উঁচু করে আমার তরুণ সমাজ চলবে।